নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে দুটি গল্প পাঠ করে শোনাব সে দুটি গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব মজার গল্প ভালুকের বিয়ে এবং দন্তরুচি। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি খুব মজার গল্প ভালুকের বিয়ে এবং দন্তরুচি। বনের মধ্যে এক ভালুক থাকত। ইয়া লম্বা চেহারা, সারা গায়ে কালো কালো লোম, কুতকুতে চোখ, কিন্তু স্বভাবটি ভারী সরল। বনের অন্য সব জন্তু জানোয়ার তাকে খাতির করে চলত, কেবল বাঘ ছাড়া। বাঘ ছিল বনের রাজা, সে ভালুককে খাতির করত না, ভালুকও বাঘকে খাতির করত না, কিন্তু দুজনে দুজনকে এড়িয়ে চলত। একদিন বসন্তকালে ভালুক বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখল একটা গাছের ডালে মৌমাছিরা চাক বেঁধেছে। দেখে তার ভারী আনন্দ হলো। অনেকদিন মধু খাওয়া হয়নি। ভালুক গাছে উঠল। মৌমাছিরা ভালুক চেনে, তারা জানে আর সব জন্তুকে হুল ফুটিয়ে তাড়ানো যায়, কিন্তু ভালুকের গায়ে এত লোম যে তার গায়ে হুল ফোটে না। তাই তারা যখন দেখল ভালুক মধু খেতে আসছে তখন আর বেশি বাক্য ব্যয় না করে চাক ছেড়ে উড়ে গেল। ভালুক তখন ডালে পা ঝুলিয়ে বসে চাক থেকে আঁজলা আঁজলা মধু বার করে খেতে লাগলো। এক পেট মধু খেয়ে ভালুক যখন গাছ থেকে নামলো তখন তার প্রাণে ভারী ফুর্তি। সে গলা ছেড়ে গান গাইতে গাইতে চলল। হারে রে 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 আম গাছেতে বোল ধরেছে, মহুয়া গাছে মৌ, আমি যাচ্ছি আনতে আমার রাজকন্যে বউ। হারে রে 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 রে। বনের রাজা বাঘ একটা ঝোপের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল। ভালুকের গান তার কানে এলো। বাঘ জেগে উঠে ভাবল, কার এত বড় আস্পর্ধা, গান গেয়ে আমার ঘুম ভাঙায়। বাঘ ঝোপ থেকে বেরিয়ে এসে হেঁড়ে গলায় ডাকল, কে রে, কে রে, আমার ঘুম ভাঙালি? ভালুকের মেজাজ তখন চড়া সুরে বাঁধা। সে বলল, তুই কে রে, আমাকে চিনিস না? আমি ভম্বল দাস ভাল্লুক। বাঘ রাগে গড়গড় করতে করতে ভালুকের সামনে এসে দাঁড়ালো। ভালুকের এত আস্পর্ধা? জানিস আমি বিক্রম সিং বাঘ, বনের রাজা। ভালুক বলল, যা যা, তোর মতো রাজা ঢের দেখেছি। বাঘ আর রাগ সামলাতে পারল না। ভালুকের গালে এক থাবড়া মারল। ভালুক উল্টে পড়ে গেল। তারপর উঠে মারল বাঘের পেটে এক লাথি। ব্যাস, লেগে গেল ঘোর লড়াই। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। বাঘের গায়ে অবশ্য জোর বেশি, কিন্তু ভালুক মধু খেয়েছে, কেউ কারুর চেয়ে কম নয়। অনেকক্ষণ লড়াই চলবার পর দুজনেই হাঁপিয়ে পড়ল। কাহিল অবস্থা, গা দিয়ে কাল ঘাম ছুটছে। দুজনেই ঘাসের ওপর শুয়ে পড়ল। বেশ খানিকক্ষণ কাটাবার পর ভালুক চাঙ্গা হয়ে উঠে বসল। তার তখন মধুর নেশা কেটে গেছে। সে জোর হাতে বলল, মহারাজ, আমার অন্যায় হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। বাঘও উঠে বসল। ভারী খুশি হয়ে ভালুকের পিঠ চাপড়ে বলল, বেশ বেশ, তোমার গায়ে তো খুব জোর। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। ভালুক বাঘের পায়ের ধুলো নিয়ে বলল, হ্যাঁ, ধন্য আমি মহারাজ, আমার ভারী বিয়ে করবার ইচ্ছে হয়েছে, আপনি আমায় একটি বউ জোগাড় করে দিন। বাঘ বলল, এ আর বেশি কথা কি, কেমন বউ চাই বলো? ভাল্লুকি চাও, ভাল্লুকি এনে দেব। বাঁদরি চাও, বাঁদরি পাবে। হরিণী চাও, হরিণী ধরে আনবো। আর যদি বাঘিনী চাও তবে তাও জোগাড় হবে। ভাল্লুক বলল, না মহারাজ, আমার ইচ্ছে হয়েছে মানুষের মেয়ে বিয়ে করব। বাঘ চোখ কপালে তুলে বলল, কি সর্বনাশ! হ্যাঁ, মানুষের মেয়ে? বন্ধু, তোমার মাথা খারাপ
হয়েছে, ও কাজ করো না। না মহারাজ, আমার ভারী ইচ্ছে হয়েছে। তবে আর উপায় কি? কিন্তু বনের মধ্যে মানুষের মেয়ে পাবে কোথায়? ওই যে বনের কিনারায় মানুষদের গ্রাম আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছি। তুমি তাহলে ছাড়বে না? মানুষের মেয়ে বিয়ে করবেই? হ্যাঁ মহারাজ। বাঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, চলো তাহলে। কাজটা কিন্তু ভালো করছো না বন্ধু। মানুষের মেয়ে দেখতে ভালো, কিন্তু তাকে বিয়ে করা, এর চেয়ে বোধহয় বাঘিনী বিয়ে করলেই ভালো করতে। ভালুক কিন্তু নাছোড়বান্দা। দুজনে তখন বনের ভিতর দিয়ে চলল। বনের কিনারায় যখন পৌঁছল তখন সন্ধে হয়। সামনেই ছোট্ট গ্রামটি। বন এবং গ্রামের মাঝখানে কয়েকটি গ্রামের মেয়ে জল ডেঙাডেঙি খেলছে। বাঘ হালুম করে তাদের মধ্যে গিয়ে পড়ল। সব মেয়েরা চিৎকার করতে করতে পালালো। কেবল একটি মেয়ে পালাতে পারল না। ভালুক অমনি মেয়েটিকে বগল দাবা করে মারল ছুট। গ্রামের লোক চিৎকার শুনে যতক্ষণে লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো, ততক্ষণে বাঘ আর ভালুক বউ নিয়ে বনের মধ্যে ঢুকে পড়েছে। সবাই হা হুতাশ করতে লাগলো। কিন্তু উপায় কি? রাত্রি হয়ে আসছে, এখন আর বনে ঢোকা যায় না। ভালুককে তার গুহা পর্যন্ত পৌঁছে দিয়ে বাঘ বলল, বন্ধু, তুমি যা চাও তা পেয়েছ, এখন মনের সুখে ঘরকন্না করো। বলে বাঘ চলে গেল। ভালুকের গুহার মুখটি ছোট, কিন্তু ভেতরে বেশ বড়। ভালুক বউকে নিয়ে গুহার মধ্যে রাখল। বউ খুব কাঁদতে লাগলো। ভালুক আদর করে তার গায়ে হাত বুলিয়ে বলল, কেঁদো না, তুমি আমার বউ, আমি তোমাকে খাবো না। বন থেকে ফলমূল এনে দেব, মৌচাক থেকে মধু এনে দেব, মনের সুখে থাকো। ভালুক বন থেকে কচি কচি ঘাস এনে বউয়ের বিছানা পেতে দিল। কয়েকটা জোনাকি ধরে এনে ঘরে আলো জ্বেলে দিল। বউ তবু হাপুস নয়নে কাঁদতে লাগলো। 2 দিন যায়, 4 দিন যায়, ক্রমে বউয়ের কান্না থামল। ভালুকের সঙ্গে একটু ভাব হলো। ভালুক ভালো নাচতে জানে, বউকে নাচ দেখায়। বউ খিলখিল করে হাসে। ভালুক কিন্তু বউকে বেশি বিশ্বাস করে না। সে যখন ফলমূলের খোঁজে গুহা থেকে বের হয়, তখন গুহার মুখে ভারী পাথর চাপা দিয়ে যায়, যাতে বউ না পালায়। একদিন বউ আবদার করল, আমি বাপের বাড়ি যাব। ভালুক বলল, আরে না না, ভালুক বংশে বাপের বাড়ি যাবার নিয়ম নেই। বউ অমনি পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করলো। আমি বাপের বাড়ি যাব, ঘাসের বিছানায় শুয়ে আমার গা কুটকুট করে। ভালুক ব্যস্ত হয়ে বলল, তা তোমার জন্য শিমুল গাছ থেকে তুলো পেড়ে আনবো, তুমি তুলোর বিছানায় শুয়ো। বউ কাঁদতে কাঁদতে বলল, শুধু তুলোর বিছানায় শুয়ে কি হবে? কাঁচা ফলমূল আমি মুখে দিতে পারি না। ভালুক বলল, হ্যাঁ, সে কি কথা? ফলমূল খেলে গায়ে জোর হয়। এই দেখো না, আমার গায়ে কত জোর। বনের রাজা যে বাঘ, তাকে আসমান দেখিয়েছিলুম। বউ বলল, ও আমি খাবো না, উপোস করব, তবু খাবো না। ভালুক ভারী মুশকিলে পড়ে গেল। বলল, তবে কি খাবে? বউ বলল, ভাত, ডাল, চচ্চড়ি। আরে সর্বনাশ! ভালুক মাথায় হাত দিয়ে বসল। বনের মধ্যে ভাত, ডাল, চচ্চড়ি কোথায় পাবে সে? একটা কাক গাছের ডালে বসে মজা দেখছিল। সে বলল, ও ভালুক, গায়ে যাও না, গায়ে ভাত, ডাল, চচ্চড়ি পাবে। ভালুক বলল, সে আমিও জানি, কিন্তু গায়ে যাই কি করে? গেলেই যে ঠেঙিয়ে মারবে। কাক বলল, বালাই ষাট, ঠেঙিয়ে মারবে কেন? তুমি গায়ের জামাই, তোমাকে জামাই আদর করবে। যাও যাও। বলে ঠোঁট বেঁকিয়ে হাসতে লাগলো। ভালুক বলল, না বাবা, ওদিকে আর যাচ্ছি না। বউ গিয়ে বিছানায় শুলো।
খায় না দায় না দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। দেখে শুনে ভালুকের মনে বড় কষ্ট হলো। আহা, সত্যিই তো, বউ গ্রামের মেয়ে, ভাত ডাল চচ্চড়ি না খেলে বাঁচবে কি করে? যার যা অভ্যেস। ভালুক বউকে বলল, আচ্ছা, আমি তোমার জন্যে গাঁ থেকে ভাত ডাল চচ্চড়ি আনতে যাচ্ছি। বউ উঠে বসল, বলল, তুমি ভাত ডাল চচ্চড়ি কোথায় পাবে? ভাত ডাল চচ্চড়ি কি গাছে ফলে যে পেড়ে নিয়ে আসবে? ভালুক বলল, তবে? বউ বলল, ভাত ডাল চচ্চড়ি রান্নাঘরে তৈরি হয়। ভালুক বলল, ও বাবা, তবে থাক। বউ বলল, এক উপায় আছে। কি উপায়? আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি দেখিয়ে দেব রান্নাঘর কোথায়। তখন তুমি ভাত ডাল চচ্চড়ি চুরি করে এনো। তোমাকে নিয়ে যাব? কিন্তু ভয় নেই, আমি তোমার সঙ্গে ফিরে আসব, ঠিক আসব। ভালুক তখন বউ নিয়ে গ্রামের পানে চলল। যেতে যেতে পথে বাঘের সঙ্গে দেখা। বাঘ বলল, কি বন্ধু, বউ নিয়ে কোথায় চলেছ? ভালুক বলল, শ্বশুর বাড়ি যাচ্ছি। বউয়ের বড় ভাত ডাল চচ্চড়ি খাবার ইচ্ছে হয়েছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। বাঘ বলল, বন্ধু, অমন কাজটি করো না, তার চেয়ে এসো বউকে ভাগাভাগি করে খেয়ে ফেলি। মানুষের মাংস একবার খেলে আর ভুলতে পারবে না। বলে বউয়ের দিকে তাকিয়ে ঠোঁট চাটতে লাগলো। ভালুক জিভ কেটে বলল, ছি 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 ছি, অমন কথা বলতে নেই, বউ খেলে পাপ হয়। যাও তবে শ্বশুর বাড়ি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভালুক বউ নিয়ে বনের কিনারায় উপস্থিত হলো। দুপুরবেলা গাঁয়ের লোকেরা খেয়ে দিয়ে ঘুমুচ্ছে। বউ আর ভালুক পা টিপে টিপে গ্রামের ভিতরে ঢুকলো। বউ একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, ও ও ওই রান্নাঘর। ভালুক যেই রান্নাঘরে ঢুকেছে অমনি বউ বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিল। তারপর চিৎকার করতে করতে সমস্ত গাঁয়ের লোককে ডেকে তুলল, শিগগির এসো, শিগগির এসো, ভালুককে ঘরে বন্ধ করেছি। সবাই ডান্ডা নিয়ে ছুটে এলো। কোথায় ভালুক, কোথায় কোথায় ভালুক? ওই ঘরে বন্ধ করেছি। আজ ভালুকের দফা রফা করব। সবাই দরজা খুলতে গেল। বউ বলল, তোমরা ওকে মেরো না, ভালুক খুব ভালো নাচতে জানে, আমি ওকে পুষব। ওদিকে ভালুকের অবস্থা শোচনীয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্রাণে মেরো না, বউকে আমি ভালোবাসি, সে যা বলবে আমি তাই করব। বউ দোরের বাইরে থেকে বলল, তুমি যদি গ্রামে থাকতে রাজি হও তাহলে তোমাকে কেউ মারবে না। ভালুক বলল, আমি রাজি, আমি রাজি। তোমাকে নাকে দড়ি দিয়ে গায়ে গায়ে নাচ দেখিয়ে বেড়াবো, রাজি? বউ তখন দরজা খুলে দিল। ভালুক গ্রামেই থাকে, ডাল ভাত চচ্চড়ি খায়। বউ তার নাকে দড়ি দিয়ে অন্য গ্রামে নাচ দেখাতে নিয়ে যায়। নাচ দেখে সবাই পয়সা দেয়। ভালুকের অবস্থা ফিরে গেছে। বউকে নিয়ে আলাদা কুঁড়ে ঘরে থাকে। বনের কথা আর তার মনে পড়ে না। মাঝে মাঝে গভীর রাত্রে বাঘ তার সঙ্গে দেখা করতে আসে। বলে, কি বন্ধু, শ্বশুরবাড়ি কেমন লাগছে? ভালুক বলে, এমন জায়গা আর নেই। আর বনে ফিরে যাবে না? আমি এখন একজন বড় আর্টিস্ট। ভালুক আপন মনে গান ধরে, হারে রে 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 রে। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, দন্তরুচি। প্রেমের জন্য পাগল হইয়া যাইতে বড় কাহাকেও দেখা যায় না। ইতিহাসে একটিমাত্র পাকা নজির আছে। পারস্য দেশে মজনু লায়লার জন্য দেওয়ানা হইয়া গিয়াছিল। আমি আরেকটি দৃষ্টান্ত জানি। তিনি বাংলাদেশের নীরোদ বাবু। বর্তমানে তিনি
কাঁকেতে আছেন। নীরোদবাবুর বয়স কত হইয়াছিল আমরা ঠিক জানি না, কিন্তু তাহাকে দেখিলে মনে হইত বড়জোর 40-42। বেশ মজবুত দেহ, মাথায় টাক পড়ে নাই। বিপত্নিক হইবার পর হইতে নিয়মিত ব্যায়াম করিতেন। সম্প্রতি তাহার দাঁতগুলি, বিজ্ঞান ও ডাক্তারি শাস্ত্রের এত উন্নতি হইয়াছে, কিন্তু দাঁতের কোনো ব্যায়াম আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। ইহা বড়ই পরিতাপের বিষয়। কায়কল্পের তপস্বী বাবা মালবীয় মহাশয়ের দাঁতের কি ব্যবস্থা করিলেন জানিবার জন্য আমরা সকলেই উৎসুক আছি। প্রেমের সহিত দাঁতের সম্বন্ধ নাই। কোনো কোনো লেখক এরূপ মনে করেন প্রেম চিবাইয়া খাইবার বস্তু নয়, তাহা মানি, কিন্তু সাধারণত প্রণয় ঘটিত ব্যাপারে দন্তরুচি কৌমুদী যে অবহেলার বস্তু নয়, তাহা অবশ্য স্বীকার করিতে হইবে। শকুন্তলার যদি একটিও দাঁত না থাকিত, অথবা রোমিও যদি সদ্যজাত শিশুর মতো ফোগলা হইতেন, তাহা হইলে তাহাদের প্রেম কতদূর অগ্রসর হইত তা বিবেচনার বিষয়। কিন্তু যাক, বাজে কথার মোহে নীরোদবাবুর নিকট হইতে আমরা দূরে চলিয়া যাইতেছি। শৈশবকালে নীরোদবাবুর যাহারা নামকরণ করিয়াছিলেন তাহাদের মনে সম্ভবত পরিহাসের অভিপ্রায় ছিল না, কিন্তু বর্তমানে তাহার জনৈক সংস্কৃতজ্ঞ বন্ধু এই বলিয়া তাহাকে পরিহাস করিতেন যে তাহার নামটি নিম্নোক্তভাবে সিদ্ধ হইয়াছে, যথা নীরদ, নীরদ। কিন্তু ব্যাকরণ ঘটিত রসিকতায় আমাদের রুচি নাই। তাছাড়া হোয়াটস ইন এ নেম? নীরোদবাবু হঠাৎ একটি পার্টিতে গিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলেন। যুবতী চঞ্চলা রসিকা, কলহাস্য নিপুণা। প্রথম আলাপেই নীরোদবাবুর সহিত অন্তরঙ্গের মতন চটুল রহস্যালাপ করিয়া হাস্য বিচ্ছুরিত দশনোচ্ছটায় তাহার চোখে ধাঁধা লাগাইয়া দিয়াছিলেন। ফলে নীরোদবাবুর বিপদনিক হৃদয় কোটরে বহুকাল রুদ্ধ বাষ্প বয়লারের মতন তাহাকে ফাটাইয়া দিবার উপক্রম করিয়াছিল। কিন্তু তিনি বাং নিষ্পত্তি না করিয়া কেবল মুচকি মুচকি হাসিয়াছিলেন। এই আত্মনিগ্রহের ফলে তাহার মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিয়াছিল। ইহা হইতে কেহ যেন না মনে করেন যে নীরোদবাবু অত্যন্ত লাজুক অথবা বাক্যবিন্যাসে অপটু, তাহা হইলে তাহার প্রতি ঘোর অবিচার করা হইবে। পরন্তু তিনি পরম উদ্যোগী পুরুষ, প্রথম দিনের ত্রুটি সংশোধনের জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছিলেন। তাহার অন্তরে পুনরায় সপত্নীক হইবার বাসনা জাগরুক হইয়া উঠিয়াছিল। নীরোদবাবুর মনোহারিণী মহিলাটির নাম সুদতী দেবী। সম্ভবত নামটির কোনো মানে আছে, অভিধান দেখিলেই পাওয়া যাইবে। আজকাল অনেক মহিলারই নামের অর্থ জানিবার জন্য অভিধানের শরণাপন্ন হইতে হয়। কিন্তু হোয়াটস ইন এ নেম? উদ্যোগ আয়োজন সম্পূর্ণ করিয়া একদিন নীরোদবাবু সুদতী দেবীর গৃহাভিমুখে যাত্রা করিলেন। প্রতিবেশীগণ মুগ্ধ বিস্ময়ে দেখিল তাহার মুখে শুভ্র মধুর হাসি ফুটিয়াছে। ক্রমে প্রণয় দানা বাঁধিতে আরম্ভ করিল। সুদতী দেবীর গৃহে নীরোদবাবুর যাতায়াত নিত্য নৈমিত্তিক হইয়া উঠিল। যাতায়াতের কোনো বাধা নাই, কারণ শ্রীমতী সুদতী সম্পূর্ণ স্বাধীনা কোনো একটি বালিকা বিদ্যালয়ের নৃত্য ও সঙ্গীতের শিক্ষয়িত্রী। ছাত্রীদিগকে নিয়মিত নৃত্য শিক্ষা দিবার ফলে শ্রীমতীর যৌবন অতিশয় দৃঢ় ও স্থায়ী হইয়া উঠিয়াছিল। মুখ সর্বদাই হাস্যবিম্বিত। তাহা দেখিয়া নীরোদবাবুর দন্তগুলিও সানন্দে বিকশিত হইয়া থাকিত। এইরূপে হাসিতে হাসি মেলামেশি হইয়া উভয়ের মনে রাসায়নিক মাদকতার উদ্ভব হইতে লাগিল। সত্যই প্রণয়ী ও প্রণয়িনীর হাসিতে অদ্ভুত মাদকতা আছে, কিন্তু কোথা হইতে এই মাদকতা জন্মগ্রহণ করে কেহ জানে না। হয়তো অশোকফুল্ল রক্তাধরে ইহার জন্ম, হয়তো কুন্দশুভ্র দন্তপংক্তিতে ইহার উদ্ভব, কে বলিতে পারে? হাসি তো প্রণয়ের প্রধান অভিব্যক্তি। দুইজনের মনের কথা হাসির ইঙ্গিতে দুইজনের কাছে প্রকাশ পাইল, অর্থাৎ দুইজনেই রাজি। দুইজনের প্রাণেই যৌবন জল তরঙ্গ, কে রোধ করিবে? হরে মুরারে।
উভয়েই বিবাহ করিবার জন্য বদ্ধপরিকর, কিন্তু মনের কথা মুখ ফুটিয়া বলা দরকার, নচেৎ বিবাহ হইবে কি করিয়া? শুধু হাসিলে আর যাহাই হোক, বিবাহ হয় না। শেষে নীরদবাবুই প্রস্তাব উত্থাপন করিবেন মনস্থ করিলেন, কিন্তু নীরদবাবুর প্রাণে যৌবনের সঙ্গে কাব্যের জলতরঙ্গ জোয়ারের বেগে প্রবেশ করিয়াছিল। গতানুগতিকভাবে ঘরের কোণে বিবাহের প্রস্তাব করা তাহার পছন্দ হইল না। তার চেয়ে মুক্ত আকাশের তলে গঙ্গার তীরে সন্ধ্যার সমাগমে পশ্চিম দিগ্বধূ যখন সোনার স্বপ্ন দেখিবে, সেই সময় নির্জন বনপথে দুইজনে হাত ধরাধরি করিয়া বেড়াইতে বেড়াইতে নীরদবাবু স্থির করিলেন আগামী রবিবারে তিনি শ্রীমতী সুদতীকে লইয়া মোটর যোগে বোটানিক্যাল গার্ডেনে বেড়াইতে যাইবেন। নিজের মোটর চালাইয়া নীরদবাবু বোটানিক্যাল উদ্যানের অভিমুখে চলিয়াছেন। পাশে সুদতী দেবী। নির্জন পথের উপর দিয়া হু হু করিয়া মোটর চলিয়াছে। বায়ুর সুবেগ ভরে সুদতী দেবীর অঞ্চল উড়িতেছে। সোনালি অপরাহ্নে উন্মথিত পথের ধূলি যেন আবির হইয়া উঠিয়াছে। নীরদবাবুর প্রাণে দুরন্ত আবেগ উপস্থিত হইল। তিনি এক হাতে স্টিয়ারিং ধরিয়া সুদতীর দিকে ফিরিলেন, গদগদ স্বরে বলিলেন, সুদতী, আমি বিপত্নিক। সুদতী সম্ভবত পূর্বেই এ সংবাদ সংগ্রহ করিয়াছিলেন। তিনি কেবল মৃদুমধুর হাস্য করিলেন। সন্ধ্যালোকে তাহার দাঁতগুলি ঝিকমিক করিয়া উঠিল। নীরদবাবু কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলেন। নির্জলা সত্য কথা কখনো এরূপ ক্ষেত্রে সুফলপ্রসূ হয় না। তিনি নিজের অবিমৃষ্যকারিতা সংশোধন করিবার জন্য বলিলেন, কিন্তু আমার বয়স 35 বছর। সুদতী দেবী সলজ্জভাবে মুখটি নিচু করিয়া বলিলেন, আমার বয়স 21। চিত্রগুপ্ত যদি অন্তরিক্ষে থাকিয়া উক্ত কথাবার্তা শুনিতে পাইতেন, তাহা হইলে নিজের হিসাব নিকাশ লইয়া বড়ই বিপদে পড়িতেন। কিন্তু নীরদবাবুর প্রাণ আর ধৈর্য মানিল না। তিনি স্টিয়ারিং হুইল ছাড়িয়া দিয়া দুই হাতে সুদতীর হাত চাপিয়া ধরিয়া আহ্লাদ ভরে বলিলেন, সুদতী, আমি তোমাকে হি 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 হি, তোমার দাঁতগুলি ঠিক মুক্তোর মতো, মানে 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 তুমি আমাকে বিয়ে করবে? মোটরখানা বোধ হয় এই সুযোগেরই অপেক্ষা করিতেছিল। সে নিমেষের মধ্যে পথের ধারে একটা খানা উল্লঙ্ঘন করিয়া পরিপূর্ণ একটি ডিগবাজি খাইয়া চিত হইয়া শুইয়া পড়িল। সুদতী ও নীরদবাবু ঘাসের উপর ছিটকাইয়া পড়িলেন। দৈবক্রমে দুজনের দেহই অক্ষত রহিল বটে, কিন্তু আকস্মিক বিপর্যয়ে মাথা ঘুলাইয়া গেল। বহিচ্চেতনা ফিরিবার সঙ্গে নীরদবাবু দেখিলেন তিনি পা ছড়াইয়া ভূমিতলে বসিয়া আছেন এবং তাহার সম্মুখে দুই পাটি দাঁত। চমকিয়া নীরদবাবু দাঁতের পাটি নিজ মুখের মধ্যে পুরিলেন। সঙ্গে সঙ্গে সুদতী দেবীর প্রতি তাহার দৃষ্টি পড়িল। তিনিও ঘাসের উপর বসিয়াছিলেন। নীরদবাবু দেখিলেন সুদতী দেবীও তাড়াতাড়ি দুই পাটি দাঁত মুখের মধ্যে পুরিতেছেন। কিন্তু এ কি হইল? নীরদবাবুর দাঁত তাহার মাড়িতে বসিতেছে না কেন? ওদিকে সুদতী দেবীরও সেই অবস্থা। তবে কি? হ্যাঁ, তাই বটে, দাঁত অদল বদল হইয়া গিয়াছে। মোটরের ঝাঁকানিতে উভয়েরই বাঁধানো দাঁত ছিটকাইয়া পড়িয়াছিল। হরে মুরারে! অপরাহ্ন ক্রমে নিবিড় হইয়া আসিতেছে। পশ্চিম দিগ্বধূ বোধহয় সোনার স্বপ্নই দেখিতেছেন। নীরদবাবু দাঁতের পাটির দিকে তাকাইয়া হাবলার মতো দন্তহীন হাসি হাসিতেছেন। নীরদবাবু যে পাগল হইয়া গিয়াছেন তাহা প্রতিবেশীরা ক্রমশ জানিতে পারিল। একদিন তাহারা দেখিল নীরদবাবু স্রেফ মাথায় হ্যাট ও পায়ে বুট জুতা পরিয়া খোলা ছাদে পায়চারি করিতেছেন এবং মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছেন, ফোগলা ফোগলা। শ্লীলতা রক্ষার খাতিরে পাড়ার বিবাহিত লোকেরা পুলিশে খবর দিল। তদ্বধি নীরদবাবু কাঁকেতে আছেন।